এক্সপেন্ডেবল নামের এই অ্যাসাসিন গ্যাংকে বলা হয় দুনিয়ার সেরা খতরনাক অ্যাসাসিন গ্রুপ। আর তাদের কাজ হলো টাকার বিনিময়ে কঠিন সব মিশন কমপ্লিট করা। এই মুভি এতই অস্থির আর মারাত্মক সব মিশন দিয়ে ভরপুর যে এই মুভি এক্সপ্লেন না করলে আমার ঘুমই হবে না। যারা রিয়েল অ্যাকশন খোঁড়াছো তাদের জন্য মাস্ট ওয়াচ একটি মুভি। আর এই মুভিতেও আছে দুনিয়ার সব থেকে বেশি সুপারস্টার একই সাথে। তাই বুঝতেই পারছো কেমন হতে চলেছে আজকের এক্সপ্লেনেশন। চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন তাই প্লিজ সবাইকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো এবার শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে নেপালের সিন্ধু ফালচক নামের একটি ডিস্ট্রিক্ট দেখানো হয়। আর এখানে আমরা লোকাল গ্যাংয়ের একটি আস্তানা দেখতে পাই। সেখানে এই গ্যাংয়ের লোকজন বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ধরে এনে তাদের আস্তানায় বন্দী করতে থাকে। এই গ্যাংয়ের ভাবসাব দেখেই বোঝা যাচ্ছে যে তারা কতটা ভয়ানক। এখানে আমরা তাদের আস্তানার মধ্যে একটি অন্ধকার রুমে একজন মানুষকে বন্দী অবস্থায় দেখতে পাই, যার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। কিছুক্ষণ পরে সেখানে ওই গ্যাংয়ের একজন লোক আসে আর মুখ বাঁধা সেই লোককে মার শুরু করে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, বল তুই এখানে কেন এসেছিস? এদিকে আমরা দূরে দেখতে পাই বেশ কয়েকটি গাড়িতে সাজোয়া যান লোড করে নিয়ে একটি ভয়ানক টিম তাদের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ, এরাই হলো এক্সপেন্ডেবল টিমের অ্যাসাসিন গ্যাং। এই অ্যাসাসিন টিমের লিডারের নাম হলো বার্নি রোজ। এই গ্যাংয়ের সব থেকে ঘাড়তেরা সদস্যের নাম হলো গানার। আর এই টাকলা লোক যে কি ভয়ানক জিনিস সেটা তোমরা সবাই জানো। এই লোকের কাছে মায়া দয়া বলে কিছু নাই। তারা সামনে কোনো কিছু না দেখেই দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। নেপালের গ্যাংদের লোকজন তাদের বাধা দিতে গেলে তারা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে থাকে। আর এদিকে লি নামের এই টাকলা লোক তার হেভি কামান বের করে তাদের ওপরে উরুম ধরুম ফায়ার শুরু করে। কোনো কিছু দেখা দেখি নাই, সামনে যাকেই পাচ্ছে তাকেই তারা ফায়ার করে উড়িয়ে দিতে থাকে। কেউ বা মর্টার শেল দিয়ে, কেউ বা কামানের গুলি দিয়ে তাদের উড়িয়ে দিতে থাকে। এদিকে ভেতরে থাকা গ্যাংয়ের বাকি সদস্যরা বাহিরে এমন উরুম ধারুম ফায়ার শুনে তারা দ্রুত গেট বন্ধ করে দিতে থাকে। আর বাহিরে এদিকে এক্সপেন্ডেবল টিম কোনো কিছু না দেখেই ফায়ার করতে করতে দেয়াল ভেঙে তারা বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক ওই সময়ে উপর থেকে একটি নেপালি হেলিকপ্টার তাদের উপরে আক্রমণ শুরু করতে থাকে। এই কাহিনী দেখে লি জানায়, গাড়ির সামনে যে হার্লি ডেভিডসন বাইক আমরা বেঁধে নিয়ে এসেছি সেটা খুলে হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারো। লিয়ের কথা মতো বার্নি তার গাড়িতে লাগানো সেই মোটরসাইকেল খুলে নেয়। তারপর সেটা স্টার্ট করে গিয়ারে ফেলে দিয়ে সেটি ছেড়ে দেয় হেলিকপ্টারের দিকে। ফলে সেই মোটরসাইকেল উড়ে যে হেলিকপ্টারের মধ্যে লাগে আর এক ব্লাস্টে পুরো হেলিকপ্টার মাটিতে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। আর এদিকে ভেতরে টিমের আরেক মেম্বারকে দেখা যায় যার নাম চেসার। সে তার কাস্টমাইজ এক হেভি রাইফেল দিয়ে শুরু করে তাদের ওপরে হুরুম ধরুম ফায়ারিং। অন্যদিকে এই টিমের বাকি মেম্বাররা সামনে যাকেই পাচ্ছে তাদেরকে হাত দিয়ে পিটিয়ে বা ঘুষি মেরে তাদের মুখ একদম ভর্তা বানিয়ে দিচ্ছে। মুভির শুরুর দিকে যেই পরিমাণ অ্যাকশন দেখানো হয়েছে সেটার আসল ফিল নিতে হলে প্লিজ তোমরা এই মুভিটা একবার হলেও দেখে নিও। এদিকে হেলিকপ্টার ডাউন করে লি ও বার্নি দরজা ভেঙে ভেতরের দিকে যাওয়া শুরু করে। এদিকে রুমের মধ্যে দেখা যায় সেই নেপালি গ্যাংয়ের এক সদস্য এক বিশাল সিজার তুলে এনে ওই মুখ বাঁধা লোকের ওপরে যেই আক্রমণ করতে যাবে সেখানে বিশাল এক গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এই সুযোগে বার্নি ভেতরে ঢুকে তার সেই সিগনেচার স্টাইলে তার গান বের করে ফাটাফাট শুট করে সবাইকে শুইয়ে দিতে থাকে। আর এদিকে লি তার কোমর থেকে চাকু বের করে তার স্টাইলে সবার মাথা ঘাড় উড়িয়ে দিতে থাকে। মাত্র কয়েক সেকেন্ডেই তারা ঘরের মধ্যে থাকা সবাইকে ডাউন করে ফেলে। আর এবার ফাইনালি তারা টিমের সবাই এক জায়গায় জড়ো হয়। পরিবেশ নরমাল হলে টিমের একজন যে ওই মুখ বাঁধা লোককে টেনে তোলে। তারপর বার্নি তার মুখের কাপড় সরাতে আমরা দেখতে পাই এটা হচ্ছে তাদের গ্যাংয়ের লিডারের বস, যার নাম স্ট্রেঞ্জ, যাকে তোমরা প্রথম পার্টে দেখেছিলে। বার্নি তাকে জিজ্ঞেস করে যে সে কিভাবে এখানে এসে হোস্টেজ হয়ে গেল। স্ট্রেঞ্জ জানায় একজন চাইনিজ বিজনেসম্যানকে সে রেস্কিউ করতে এসে নিজেই হোস্টেজ হয়ে পড়েছে, কারণ তার ধারণা ছিল না যে এই নেপালি গ্যাং আসলে এতটা শক্তিশালী। স্ট্রেঞ্জ জানায় তোমরা কি ভেবেছো এখানেই শেষ হয়ে গেছে? এই গ্যাংয়ের আরো বহু সংখ্যক সৈন্য রয়েছে যারা আমাদের দিকে এগিয়ে আসছে, তাই দ্রুত আগে এই জায়গা থেকে সরে পড়তে হবে। গেম খেলা কেবল মজায় নয়, পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ। মোস্ট প্লে দিচ্ছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা। এটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলে
পাচ্ছ 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে আনলিমিটেড 1200 টাকা বোনাস, জন্মদিনের স্পেশাল গিফট হিসেবে 2000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এর ধামাকা অফারগুলোর মধ্যে 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। এখানে খেলে জিতে নিতে পারো ইয়ামাহা R1M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এসআর নেত্রো V15, রেডমি নোট 13 প্রো 5G এবং JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় সব পুরস্কার। 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। এছাড়াও এখানে রয়েছে সবচেয়ে দ্রুত ও সহজ লেনদেনের ব্যবস্থা। বাংলাদেশের যে কোনো সহজ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট ও উইথড্র করা যায়। তো আর ডেলিগেশের পিন কমেন্ট থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে ফেলো এবং উপার্জনের যাত্রা শুরু করো। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এগুলো সাইটে যাওয়ার আগে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। যাওয়ার সময় বার্নি স্টেন্সকে বলে তাকে বাঁচানোর জন্য স্টেন্স যেন বার্নির টিমকে ধন্যবাদ দেয়। তবে স্টেন্স জানায়, আমি তোমাকে কখনোই ধন্যবাদ দিব না, কারণ আমি তোমার থেকে সিনিয়র। যখন সময় আসবে আমি তোমার এই ঋণ শোধ করে দেব। যাই হোক, তারা আর সময় নষ্ট না করে দ্রুত বাইরে বেরিয়ে আসতে থাকে। আর এদিকে লি বাইরে থেকে তাদেরকে ফায়ার করে শাটডাউন করে তাদের কাভার দিতে থাকে। এখানে দেখা যায় একে একে আরো বহু সংখ্যক সৈন্য তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এখানে লি বুঝতে পারে যে এই সৈন্যগুলো এমন ভাবে হিপনোটাইজ যে এদের জানের প্রতি কোনো মায়াই নাই। অন্যদিকে গানার সেই চাইনিজ বিজনেসম্যানকে তার ঘাড়ে তুলে নেয় আর তারা সবাই মিলে একে একে একটি বিশাল টাওয়ার বেয়ে উপরের দিকে উঠতে থাকে। একদম শেষে চেসার একটি পানির ট্যাঙ্কে শুট করে সেটি মাটিতে ফেলে দেয় আর তারা এখান থেকে উপরে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর তারা সবাই একে একে রোপ পুল করে সামনে এগোতে থাকে আর সবাই মিলে একটা একটা করে ধরে নেপালি গ্যাংয়ের সবার খুলি উড়িয়ে দিতে থাকে। এভাবে যাওয়ার সময় হঠাৎ 2টা বুলেট এসে লাগে বার্নির বুকে আর এই কারণেই সে নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো থাকায় তার বুকে ছিল বুলেটপ্রুফ ভেস্ট আর এই কারণে সে এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। ফলে তার বন্ধু বার্নিকে বাঁচাতে লিও নিচে ঝাঁপ দেয় আর ঠিক ওই মুহূর্তে চারিদিক থেকে নেপালি গ্যাংয়ের লোকজন এসে তাদের ঘিরে নেয়। এই কাহিনী দেখে লি বলতে থাকে, এদের সবাইকে আমি এখনই কেটে শেষ করে দেব। কিন্তু বার্নি তাকে বারণ করে, কারণ এখানে যেই পরিমাণ সৈন্য রয়েছে তারা দুজনে কোনোভাবেই তাদের ট্যাকেল দিতে পারবে না। এখানে দেখা যায় বার্নি কোনো একজনকে তার হাত দিয়ে ইশারা করে জানায় যে এখানে টোটাল 6 জন লোক রয়েছে। এসব বলতে বলতে বার্নি কোমর থেকে তার গান বের করে ফাটাফাট শুট করে একসাথেই 5 জনকে শুইয়ে দেয় আর বাকি অন্যজনকে শুইয়ে দিয়েছে দূরে থাকা তাদের গ্রুপের আরো একজন স্নাইপার। টিমের এই স্নাইপারের নাম বিলি, যে সদ্যমাত্র কিছুদিন আগেই এই এক্সপেন্ডেবল অ্যাসাসিন গ্যাংয়ে জয়েন করেছে। যাই হোক, অন্যদিকে দেখা যায় চেসার ও গানার সেই চাইনিজ বিজনেসম্যানকে তাদের স্পিড বোর্ডের উপরে তুলে নেয় আর তারা দ্রুত নদী বেয়ে সামনে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের পেছনে সেই নেপালি গ্যাংয়ের আরো কয়েকটা স্পিড বোট চলে আসে আর তারা মারাত্মক রকমের এক মরণ আক্রমণ শুরু করে গানার ও জেসারের স্পিড বোর্ডের উপরে। ফলে তাদের বাঁচাতে উপর থেকে সেই স্নাইপার বিলি একে একে স্নাইপার শট দিয়ে তাদের স্পিড বোর্ডে থাকা নেপালি গ্যাংদের গুলি উড়িয়ে দিতে থাকে। অন্যদিকে বার্নি আর লি তাদের সেই আইকনিক প্লেন নিয়ে উড়ে আসে তাদের বাঁচানোর জন্য। বার্নি তার প্লেন একদম পানির মধ্যে নামিয়ে দিলে গানার তার স্পিড বোর্ড নিয়ে প্লেনের মধ্যে উঠে আসতে সক্ষম হয়। এবার তারা যখন প্লেন নিয়ে সামনে এগোতে থাকে তারা দেখতে পায় এক বিশাল রাস্তার উপরে প্রায় 1000 খানেক নেপালি সদস্য তাদের দিকে ফায়ার করার জন্য ওয়েপেন নিয়ে রেডি হয়ে বসে রয়েছে। এবার বার্নি লিকে অর্ডার করে তার প্লেন থেকে হেভি মিসাইল লঞ্চ করার জন্য। অর্ডার পাওয়ার সাথে সাথে লি কোনো কিছু না দেখেই পর পর মিসাইল লঞ্চ করে পুরো রাস্তা উড়িয়ে দেয়, সেই সাথে পুরো নেপালি গ্যাংকে একসাথে উড়িয়ে দেয়। আর অবশেষে তারা সবাই মিলে প্লেন নিয়ে নেপালের বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। প্লেনের মধ্যে আমরা টিমের সবাইকে একসাথেই দেখতে পাই, মানে সেই স্নাইপার বিলিকেও তারা তুলে নিয়েছিল এক সময়। তবে এখানে সমস্যা হলো তাদের প্লেন চায়নাতে ল্যান্ড করার কোনো পারমিশন নাই, তাই গানার সেই চাইনিজ বিজনেসম্যানকে তার কাঁধে তুলে নেয় আর তারা প্যারাসুট নিয়ে সেই প্লেন থেকে চায়নার ভূখণ্ডের উপরে লাফিয়ে পড়ে। আর ফাইনালি তারা মিশন কমপ্লিট করে তাদের দেশ মানে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। আমেরিকায় ফিরে এই এক্সপেন্ডেবল টিমের সকল সদস্য মিলে একটি পার্টির আয়োজন করে আর সবাই মিলে সেখানে একটি সময় কাটায়। তবে এখান থেকে বাসা
বাসায় ফিরতেই বার্নির বাসায় আসে একজন আমেরিকান স্পেশাল ফোর্সের সিক্রেট এজেন্ট, যার নাম মিস্টার কর্জ। মিস্টার কর্জ জানায়, আমি জানি তোমরা হলে আমেরিকার সব থেকে সুপার অ্যাসাসিন, তাই আমার একটি মিশন রয়েছে তোমাদের জন্য। বার্নি জিজ্ঞেস করে তার টিমের জন্য এবার কোন মিশন এসেছে। মিস্টার কর্জ জানায়, চাইনিজ একটি প্লেন কাইজ্যাক নামক একটি জায়গায় বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে, আর সেই প্লেনের মধ্যে রয়েছে একটি ডিভাইস যেটি তাদের রেস্কিউ করে আনতে হবে। তবে এই মিশনে তাদেরকে হেল্প করবে চাইনিজ একজন মেয়ে, যে ওই ডিভাইসটি আনলক করতে সক্ষম, কারণ এই ডিভাইসটি প্রতি 120 সেকেন্ড পর পর তার পাসওয়ার্ড নিজেই চেঞ্জ করে ফেলে। এইসব শুনে বার্নি জানায় আর এমনকি এটা তো তাদের কাছে দুধে ভাত। কিন্তু মিস্টার কর্জ জানায়, প্লেনটি যে এলাকায় বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে সেখানে রয়েছে দুনিয়ার সব থেকে আরো একটি ভয়ানক গ্যাং, আর এই গ্যাংয়ের সাথে মোকাবেলা করে তোমাদের সেই ডিভাইসটি রেস্কিউ করে আনতে হবে। এই সব কিছু বলে মিস্টার কর্জ বার্নির হাতে একটি লংটিটিউড ও ল্যাটিটিউড নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার কর্জের থেকে মিশন বুঝে নিয়ে বার্নি এবার দেখা করে সেই চাইনিজ মেয়ের সাথে, যার নাম হলো ম্যাগি। বার্নির সাথে দেখা করে ম্যাগি নামের সেই মেয়েটি মিশনের দিন ও তারিখ আগে জেনে নেয়, তারপর জানায়, আমি মিস্টার কর্জের থেকে সকল কিছুই জেনে নিয়েছি, তাই আমাদের দেখা হবে মিশনের দিনে। এটা বলে ম্যাগি সেখান থেকে কঠিন এক পার্ট নিয়ে চলে যায়। এই মেয়েকে একটু মনে রেখো, যাকে তোমরা এত সাদাসিধে দেখছো সে মোটেও কিন্তু এত সাদাসিধে বা সাধারণ মেয়ে নয়। মিশনের দিনে তারা সবাই একসাথে জড়ো হয় আর তাদের সেই আইকনিক প্লেন নিয়ে উড়াল দেয় বিধ্বস্ত বিমানের লোকেশনের দিকে। তবে আমেরিকা থেকে চায়নার সেই লোকেশনে যেতে তাদের বেশ কিছু সময় পার করতে হবে, তাই সেই সময় পার করার জন্য যে যার মতো কাজ করতে থাকে। কেউ বা তাদের নিজেদের ওয়েপেন ক্লিন করতে থাকে, কেউ বা কারোর সাথে গল্প করতে থাকে প্লেনের মধ্যে। তবে প্লেনের মধ্যে দেখা যায় গানার তাদের টিমের এই নতুন স্নাইপার বিলির দিকে কেমন যেন করে তাকাতে থাকে। আর তোমরা তো ভালো করেই জানো যে এই গানার নামের লোকটা এক সের ঘাট তারা মাল। তার যাকে পছন্দ হয় না সে তাকে ফাঁসিতে ঝুলিয়ে বা চাকু দিয়ে কেটে কেটে কুচি কুচি করে ফেলে। এভাবে বিলির দিকে তাকিয়ে থেকে গানার বিলিকে জিজ্ঞেস করে যে সে আগের জীবনে কি করত। এখানে বিলি জানায় যে সে আগে আমেরিকান স্পেশাল ফোর্সে ছিল, তবে তার আর্মি জীবন ছিল খুবই নিয়মে বাঁধা, আর এই বাধা ধরা নিয়ম তার একদমই পছন্দ না। আর আর্মি থেকে বেরিয়ে আসার মেন কারণ হলো বিলির একটি পোষা কুকুর ছিল, আর মিলিটারি নিয়ম অনুযায়ী কোনো সৈনিক তার পার্সোনাল ভাবে পালিত কোনো পশু কাছে রাখতে পারবে না। তাই আর্মি ক্যাম্পের মধ্যেই তারা একদিন বিলির সেই পালিত কুকুরকে গুলি করে মেরে ফেলে। আর এই কারণেই বিলি সেই আর্মি মেজরকে একদিন সুযোগ বুঝে চাকু দিয়ে কেটে ফেলে, আর তারপরে এসে আর্মি ক্যাম্প থেকে পালিয়ে আসে। আর এভাবে পালিয়ে বেড়ানোর সময় একদিন সে পড়ে যায় তাদের এই অ্যাসাসিন গ্যাংয়ের লিডার বার্নির সামনে। সে বার্নিকে তার জীবনের সকল ঘটনা জানানোর পরে বার্নি তাকে এই টিমে সামিল করে নিয়েছিল। বিলির এই সকল ইমোশনাল কথাবার্তা শুনতে শুনতে গানারের তার উপরে মায়া হয়। আর এইদিকে তাদের প্লেনও এসে নামে চায়নার সেই লোকেশনে। প্লেন থেকে নেমে লংটিটিউড ও ল্যাটিটিউড নাম্বার দেখে তারা সকলেই একে একে জঙ্গলের দিকে যেতে থাকে। কিছুদূর আগানোর পরেই পাহাড়ের ঢাল বেয়ে ওপরে ওঠার সময় গানার দেখতে পায় যে তাদের সেই নতুন স্নাইপার মানে বিলি পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত ওপরের দিকে উঠে যাচ্ছে। এটা দেখে গানার বিলির উপরে বেশ ইমপ্রেস হয়, আর সে এটাও বিশ্বাস করে নেয় যে বিলি একসময় সত্যি স্পেশাল ফোর্সে ছিল। আর যাই হোক, এদিকে লি, বার্নি ও গানার তিনজন তিন দিক দিয়ে আস্তে আস্তে পাহাড়ের ঢাল ও জঙ্গলের মধ্য দিয়ে ওপরের দিকে এগোতে থাকে। কিছুদূর আগাতেই তারা দেখতে পায় বিধ্বস্ত প্লেনের দুইটি চাকা সেখানে এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে আরেকটু আগানোর পরে তারা ফাইনালি সেই বিধ্বস্ত প্লেনটি খুঁজে পায়। বিধ্বস্ত প্লেনের কাছে পৌঁছে বার্নি দুই গ্রুপে দুইজনকে ভাগ করে দেয়, যেন সেই গ্যাং যদি তাদের উপর আক্রমণ করে তবে বাকিরা যেন পেছন থেকে কাভার দিতে পারে। এখানে বার্নি কয়েকটি নেকড়ে দেখতে পায়, তাই সে ব্ল্যাঙ্ক ফায়ার করে সেই নেকড়েগুলোকে তাড়িয়ে দেয়। তবে এটা ছিল বার্নির সব থেকে বড় ভুল, কারণ এই ফায়ারিং এর সাউন্ডে দূরে থাকা একটি গ্যাং তাদের শনাক্ত করতে সক্ষম হয়। বাহিরে গানার ও বাকি সদস্যরা কড়া ভাবে পাহারা দিতে থাকে, আর এদিকে সেই মেয়ে ম্যাগি তার প্রয়োজনীয় ডিভাইস নিয়ে সেই বিধ্বস্ত প্লেনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এদিকে দেখা যায় বিলি নামের সেই নতুন স্নাইপার সেই নেকড়েগুলোকে তাড়াতে তাড়াতে জঙ্গলের অন্যদিকে যেতে থাকে। আর এই সিনটা একটু মনে রেখো, যেটা একটু পরেই কাজে আসবে। এদিকে প্লেনের মধ্যে ঢুকে তারা দেখতে পায় পুরো প্লেন একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, আর তাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি একটি লকারের মধ্যে আটকে রয়েছে। তাই
বার্নি ও সিজার নামের একজন তারা দুজনেই মিলে সেই লকারটি টেনে খুলে বের করে আনে। কিন্তু ম্যাগি যখনই সেই ডিভাইসের সাথে তার কম্পিউটার কানেক্ট করে সে দেখতে পায় এই ডিভাইসটি ইতিমধ্যে 2000 বারেরও বেশি পাসওয়ার্ড নিজে থেকেই চেঞ্জ করে ফেলেছে। আর বর্তমানে মাত্র 120 সেকেন্ড সময় তাদের হাতে রয়েছে। যদি তারা এই 120 সেকেন্ড সময়ের মধ্যে সেই ডিভাইসটি নিউট্রাল করতে সক্ষম না হয় তবে এই ডিভাইসে লাগানো অ্যাটমিক বোমা ব্লাস্ট হয়ে যাবে। মানে তারা সবাই এখানে মারা পড়তে যাচ্ছে, সেই সাথে এই ডিভাইসটাও নষ্ট হয়ে যাবে। টিমের বাকি মেম্বাররা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই বোমার লকারটি ধরে রাখে। তবে লি তার ধৈর্য হারিয়ে ফেলে আর সে জানায় সে আর এইসবের মধ্যে নাই, সে এখান থেকে চলে যাবে। তবে ম্যাগি জানায় আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে এই মিশন কমপ্লিট করে ফেলবে। আর একদম শেষে যখন মাত্র 5 সেকেন্ড বাকি ছিল ঠিক তখনই ম্যাগি তার ডিভাইসটি নিউট্রাল করতে সক্ষম হয়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু তারা যখন সেই ডিভাইস নিয়ে ফিরে আসছিল বার্নি দেখতে পায় যে তাদের টিমের সেই নতুন স্নাইপার বিলি তাদের সাথে নাই। এখানেই দেখা যায় সেই গ্যাং বিলিকে ইতিমধ্যে হোস্টেস করে নিয়েছে। আর এই লিডার ভালাইন জানায় তোমরা তোমাদের হাতিয়ার ফেলে দাও, নয়তো এই কচি বাচ্চাকে আমি মেরে ফেলবো। এটা দেখে গানার বার্নিকে বলতে থাকে বস আপনি একবার শুধু আমাকে পারমিশন দেন, আমি একাই এই শালাদের খুলি উড়িয়ে দেব। তবে বার্নি জানায় এখানে কোনো ঝামেলা করা যাবে না, তাই সে কোনো রকমে গানার ও লি কে থামায়। তবে অনেকবার বলার পরেও যখন বার্নি বা লি কেউই তাদের গান নামাচ্ছিল না, এবার ভালাইন তার চেলা হেক্টরকে হুকুম করে বিলির বুকে চাকু ঢুকিয়ে দিতে। হেক্টর এসে তার চাকু বের করে বিলির বুকে ফেরে দেয়। এই কাহিনী দেখে লি ভেতর থেকে ফুঁসতে থাকে। তবে বিলি বলতে থাকে প্লিজ স্যার, আমার জন্য আপনারা এই কুলাঙ্গারদের কাছে মাথা নত করবেন না, এদেরকে আপনারা কেটে শুইয়ে দেন, আমার যা হয় সেটা হয়ে যাক। অ্যাসাসিন টিম যখন তাদের গান নিচে নামাচ্ছিল না এবার ভালাইন এসে বিলির মাথায় গান ধরে, সেই সাথে সবাইকে বলে তোদের কাছে মাত্র 3 সেকেন্ড সময় আছে, এর মধ্যে যদি তোরা গান নিচে না নামাস তবে বিলির খুলি আমি উড়িয়ে দেব। এদিকে গানার আর লি তাদের টিগার প্রায় চেপেই দিবে, কিন্তু একদম শেষ মুহূর্তে বার্নি তাদের সবাইকে নিউট্রাল করতে সক্ষম হয়। আর ফাইনালি তাদের গান নামিয়ে নেয় শুধুমাত্র বিলিকে বাঁচানোর জন্য। মানে তারা বিলিকে বাঁচানোর জন্য সবাই নিজেদেরকে ধরা দিয়ে দেয় এই গ্যাংয়ের কাছে। যাই হোক বার্নি জিজ্ঞেস করে তোমরা আমাদের কাছে আসলে কি চাও? ভালাইন নামের সেই লোক জানায় তোদের কাছে যে ডিভাইসটা আছে আমার সেটা চাই। এটা শুনে বার্নি বলে তাহলে তো তোমরা এই বিধ্বস্ত প্লেন থেকে এই ডিভাইসটি অনেক আগেই সংগ্রহ করে নিতে পারতে। কিন্তু ভালাইন জানায় তাহলে এর সাথে লাগানো এই অ্যাটমিক বোমার রিস্ক কে নিত, আর এই ডিভাইসটি আনলকই বা কে করত? মানে এই গ্যাংরা অ্যাসাসিন গ্রুপের সাহায্যে এই ডিভাইসটি আনলক করে নিল আর এখন জোরপূর্বক কেড়ে নিতে চায়। এসব শুনে লি জানায় জান চলে গেলেও তোদেরকে এই ডিভাইস দেওয়া হবে না, যদি ক্ষমতা থাকে তবে বিলিকে একবার ছেড়ে দিয়ে দেখা। লি এর এই সব কথা শুনে ভালাইন নামের সেই অ্যাসাসিন তার চালা হেক্টরের কাছে যায় আর একটি চাকু তুলে নেয়। এবার সেই চাকু নিয়ে সে বিলির গলায় ধরে আর তাদের শেষবারের জন্য ওয়ার্নিং করে দেয় যদি তারা সেই ডিভাইসটি তাদের না দেয় তবে এক ফেসে বিলির গলা কেটে দেওয়া হবে। তবে বিলি এখানে বার্নিকে বলতে থাকে আমার সাথে যা ইচ্ছা করুক, আপনারা কখনোই এই ডিভাইস এদের হাতে দিবেন না। তবে গানার বিলিকে বাঁচাতে ম্যাগিকে অর্ডার করে সেই ডিভাইসটি তাদের ফিরিয়ে দিতে। ম্যাগি সেই ডিভাইসটি নিয়ে সামনে এগোতে থাকলে লি তাকে বাধা দেয়। তারপর সে নিজের হাতে এই ডিভাইসটি নিয়ে 1 পা 2 পা করে ভালাইনের দিকে এগিয়ে যায়। তবে লি এখানে সেই ডিভাইসটি কারো হাতে না দিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর সেটি নিজের হাতে তুলে নিতে বলে। লি যখন ডিভাইসটি ফেলে দিয়ে ফিরে আসছিল তখন ভালাইন লি এর গলায় চাকু ধরে আর তাকে বলে এমন অ্যাটিটিউড তুই কাকে দেখাস? তোর কোনো ধারণা নাই যে এখনই চাইলে তোর গলা আমি নামিয়ে দিতে পারি। কিন্তু ভালাইন তো জানে না যে লি আসলে কি ভয়ানক মানুষ। যখন বার্নি বুঝতে পারে যে লি তাকে মেরে ফেলতে পারে বা এখানে কোনো আকাম করতে পারে তার আগেই বার্নি লিকে বারণ করে দেয় যে এখানে কোনো ঝামেলা করার দরকার নাই, তাই সে লিকে সেখান থেকে সরে আসতে বলে। তবে এখানে ভালাইনের সেই চেলা হেক্টর ভালাইনের হাত থেকে চাকু কেড়ে নিয়ে লি এর গলায় এসে আবার ধরে। এরপর লিকে বলতে থাকে চুপচাপ ডিভাইসটি তুলে আমার বসের হাতে দিয়ে না হলে এখনই তোর গলা কেটে দেব। মানে বুঝতে পারছো তারা কার গলায় চাকু ধরেছে। লি যদি একবার ভায়োলেন্স হয় তবে এখানে সবাইকে মাত্র কয়েক মিনিটের মধ্যে শুইয়ে দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। তবে সে শুধু বিলিকে বাঁচানোর জন্য অবশেষে তাদের কাছে সারেন্ডার
করে আর তাদের কথা মতো সেই ডিভাইসটি নিজের হাতে মাটি থেকে তুলে তাদের হাতে তুলে দেয়। এই কাহিনী দেখে বিলি অ্যাসাসিন টিমের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। সে বলতে থাকে, আমি খুবই দুঃখিত স্যার, আমার জন্য আপনাদের আজকে অপমানিত হতে হচ্ছে। এখানে অপমানের কথা শুনে সেই গ্যাংস্টার ভালাইন জানায়, তোদের এত তাড়াতাড়ি ছেড়ে দিলে আসলে মজা নষ্ট হয়ে যাবে। শুনেছি তোরা নাকি পৃথিবীর সেরা অ্যাসাসিন, কিন্তু আজকে তোদেরকে আমার পায়ের নিচে দাঁড় করাবো। সে এবার অ্যাসাসিন টিমকে বলতে থাকে, যদি এই ছেলেকে বাঁচাতে চাস তবে আমরা যতক্ষণ না যাবো ততক্ষণ তোরা মাথা নত করে মাটির সাথে শুয়ে পড়ে আমাদের সম্মান জানাবি। বিলিকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে বার্নি তার টিমের সবাইকে অর্ডার করে মাথা নত করে মাটিতে শুয়ে তাদের সম্মান জানাতে। কিন্তু এই ভালাইন নামের গ্যাংস্টারের আসলে ধারণা নাই যে সে কাদের নিয়ে খেলছে। ঠিক ওই সময়ে ভালাইনের টিমের জন্য একটি হেলিকপ্টার চলে আসে আর তারা সেই হেলিকপ্টারের দিকে যেতে থাকে। তবে হেলিকপ্টারে ওঠার আগে ভালাইনের চালা হেক্টর বিলির বুকে চাকু চেপে ধরে আর ভালাইন সেই চাকুর উপরে লাথি মেরে এক লাথিতে সেই চাকু বিলির বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর বিলিকে সেখানেই ফেলে রেখে তারা হেলিকপ্টার নিয়ে চলে যায়। এই কাহিনী লি মাটিতে শুয়ে থেকেই দেখতে পায়, তাই তারা দ্রুত উঠে বিলির কাছে যায়। তবে ততক্ষণে বিলি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজকের এই আকস্মিক ঘটনা এই পুরো অ্যাসাসিন টিমের আত্মসম্মানে যে লাগে, কারণ আজ পর্যন্ত এমন কারো সাহস হয়নি যে তাদের সাথে এমন মাস্তানি করে পার পেয়ে গেছে। সামনে বিলির লাশ পড়ে থাকতে দেখে সবাই ভেতর থেকে ভেঙে পড়ে। এখানে বার্নি বিলির পকেটে একটি লেটার দেখতে পায় আর এই লেটার পড়ে তাদের সবার চোখে পানি চলে আসে। সেই চিঠি থেকে আমরা জানতে পারি যে বিলি আর্মিতে জয়েন করার পর থেকে এ পর্যন্ত তার পরিবারের সাথে দেখা করেনি, কারণ বিলি পরিবারের ওপরে অভিমান করে আর্মিতে জয়েন করেছিল। আর এই চিঠিতে লেখা ছিল যে বিলি খুব দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসতে চলেছে। তারা সেখানেই বিলিকে দাফন করে দেয় আর সেখানেই সবাই একসাথে প্রতিজ্ঞা করে আজকের এই অপমানের এক ভয়ানক প্রতিশোধ হবে। এদিকে ভালাইন সেই ডিভাইসটি নিয়ে তার আস্তানার দিকে ফিরে আসতে থাকে। এখন তোমরা হয়তো ভাবছো যে এই ডিভাইসের মধ্যে এমন কি আছে যেটা নিয়ে দুই অ্যাসাসিন গ্রুপের মধ্যে এমন লড়াই চলছে। আসলে এই ডিভাইসটি ছিল একটি রাসায়নিক কেমিক্যাল ডিটেক্টর আর এই কেমিক্যাল ব্যবহার করা হতো পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে। আর এই কেমিক্যাল পাওয়া যায় চায়নার একটি বিশাল পাহাড়ের মধ্যে। তবে পাহাড়ের এক্স্যাক্ট কোথায় কোথায় সেই কেমিক্যাল গুলো রয়েছে সেটাই ডিটেক্ট করার জন্য এই ডিভাইসটির দরকার পড়ে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সেই রাসায়নিক কেমিক্যালের আন্তর্জাতিক বাজার মূল্য প্রতি কেজি $40 মিলিয়ন। আর চায়নার সেই পাহাড়ের মধ্যে অন্তত 5 টন সেই কেমিক্যাল মজুদ রয়েছে। যদি তারা সেই 5 টন কেমিক্যাল খুঁজে খুঁজে তুলতে সক্ষম হয় তবে প্রতি কেজি যদি $40 মিলিয়ন বিক্রি করে, তাহলে একবার হিসাব করে দেখো যে এই 5 টন কেমিক্যালের মূল্য কত হতে পারে। এই মিশনে ফেল হওয়ার কারণে লি ও বার্নি তাদের টিমের সবাইকে প্লেনে নিয়ে আমেরিকার দিকে ফিরে আসতে থাকে। ঠিক ওই সময়ে বার্নিকে কল করে মিস্টার কর্টস, তাই সে মিস্টার কর্টসকে এখানে ঘটা এই ঘটনা জানিয়ে দেয়। তবে এখানে বার্নি মিস্টার কর্টসকে প্রমিস করে যেভাবেই হোক তারা সেই ডিভাইসটি ফিরিয়ে আনবে। অন্যদিকে দেখা যায় ভালাইন সেই ডিভাইস দিয়ে একটি পাহাড়ের মাইনিং এর ভেতরে গেছে। এখানে দেখা যায় হাজার হাজার মানুষ মাইনিং এর ভেতরে কাজ করছে, মানে ভালাইন আগে থেকেই সেই রাসায়নিক কেমিক্যাল গুলো তোলার চেষ্টা করছিল। সেখানে ওই ডিভাইস দিয়ে ভালাইন একে একে সকল কেমিক্যালের লোকেশন খুঁজে বের করে আর তার চালা হেক্টরকে অর্ডার করে আশেপাশের গ্রামে যত মানুষ রয়েছে সবাইকে ধরে নিয়ে এসে এই মাইনে কাজে লাগিয়ে দিতে। তবে হেক্টর জানায় পাশের আর কোনো গ্রামে পুরুষ মানুষ বাকি নাই, সবাইকে ধরে এনে এখানে মাইনিং এর কাজে লাগানো হয়েছে। এসব শুনে ভালাইন বলে, আমার এত কথা চাই না, আমার শুধু রাসায়নিক গুলো চাই। তাই গ্রামের মহিলা ও বাচ্চাদেরকেও ধরে এনে এই মাইনিং এ কাজে লাগিয়ে দেওয়ার জন্য অর্ডার দেয়। অন্যদিকে দেখা যায় বার্নি মিস্টার কর্টসের সাথে কথা বলা শেষ করে প্লেন ঘুরিয়ে আমেরিকার দিকে না যেয়ে আবারও ঘুরে আসে চায়নার দিকে। এরপর তারা সবাই মিলে সেখানের একটি লোকাল গ্যাংয়ের ক্লাবে যায়। আসলে এখানে বার্নি জানতে চাচ্ছিল যে ভালাইন সেই ডিভাইসটি নিয়ে এক্সাক্ট কোন দিকে গেছে। তবে সেখানকার লোকাল গুন্ডাগুলো এই অ্যাসাসিন টিমকে চিনতে না পেরে উল্টাপাল্টা উত্তর দেওয়া শুরু করলে সেখানে বার্নি ও লি ঘুরে উঠে এক ঘুষি মেরে এক
একজনকে অজ্ঞান করে দেয়। তারপর শুরু করে একে একে ওরম ধারম খেলানো। ঠিক ওই সময়ে তাদের সেই লেডি অ্যাসাসিন ম্যাগি চলে আসে আর বার্নিকে বলতে থাকে এদের থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর এটা বলে সে তার ব্যাগ থেকে মেডিকেলের সার্জিক্যাল সব ব্লেড বের করতে থাকে। মানে বুঝতেই পারছো এই ম্যাগি নামের মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। এরপর সে ওই ব্লেডগুলো দিয়ে তাদের এক একজনের গাল, মুখ, হাত, পা কেটে কেটে এক একটা প্রশ্ন করতে থাকে আর একটা একটা করে উত্তর আদায় করতে থাকে। আর এই কাহিনী দেখে লিয়ের মতো অ্যাসাসিনেরও গা গুলিয়ে ওঠে। ভাইরে ভাই, এটা তো মেয়ে না, যেন পুরাই একটা জ্বলন্ত আগুন। তাদের থেকে সেই উত্তরগুলো জেনে নিয়ে সে বার্নিকে বলতে থাকে যে এই গ্যাংয়ের নাম হচ্ছে সামুরাই গ্যাং, যাদের লিডারের নাম হচ্ছে ফালাইন। আর এই গ্যাং এখান থেকে 50 কিলোমিটার দূরের একটি পাহাড়ের মধ্যে মাইনিং এর কাজে ব্যস্ত রয়েছে। তাই তারা সেই পাহাড়ের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে এগোতে এগোতে তারা একটি গ্রামের মধ্যে এসে পড়ে। তবে এই গ্রাম দেখে মনে হচ্ছিল যে এটা পুরাই একটি শ্মশান, কারণ এখানে কোনো জনমানুষ নাই। আর এর কারণ হচ্ছে ফালাইন নামের সেই গ্যাংস্টার এই গ্রামের সকল মানুষকে ধরে নিয়ে গেছে তার মাইনিং এর কাজে। এই গ্রামে আসার পরে সেখানে রাত নেমে আসার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এই গ্রামের মধ্যেই কাটিয়ে দিবে। আর পরের দিন সকাল হলে তারা রোড ম্যাপ দেখে দেখে আবারও এগোতে থাকবে। কিন্তু সকালবেলা তারা যেই ঘর থেকে বের হয় তারা দেখতে পায় ইতিমধ্যে ফালাইনের বহু সংখ্যক গ্যাং ব্যাং তাদের পুরো বাড়ি ঘিরে নিয়েছে। তারা কিছু বুঝে ওঠার আগেই তাদের উপরে শুরু হয় আরপিজি আর মর্টার শেল দিয়ে অ্যাটাক। নিজেদের সামলে নিয়ে অ্যাসাসিন টিমও পাল্টা আক্রমণ শুরু করে। কিন্তু ভাইরে ভাই, এই গ্যাং এতই ডেঞ্জারাস যে তারা এদের উপরে আক্রমণ করার জন্য ট্যাঙ্ক নিয়ে এসেছে। যখন সেই গ্যাং ব্যাং এই অ্যাসাসিন টিমের উপরে ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করতেই যাবে তার আগেই কোথায় থেকে একটি মিসাইল এসে পুরো ট্যাঙ্ক সহ সেখানের সকল সৈন্য একসাথে উড়ে যায়। এই কাহিনী দেখে অ্যাসাসিন টিমের সবাই তো পুরাই টাসকি খেয়ে যায়। পরিবেশ একটু নর্মাল হলে আমরা দেখতে পাই এই পুরো অ্যাসাসিন টিমকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছে বোকার নামের আরো একজন অ্যাসাসিন। বাকিরা এই বোকার নামক অ্যাসাসিনকে না চিনতে পারলেও বার্নি তাকে ঠিকই চিনতে পারে, কারণ এক সময় এই বোকার ছিল কড়া লেভেলের অ্যাসাসিন। এত বছর পরে বোকারকে এখানে দেখতে পেয়ে বার্নি বেশ খুশি হয়। তাই সে বোকারকে জানায় যে সে চাইলে তাদের সাথে এই মিশনে যোগ দিতে পারে। তবে বোকার জানায়, বার্নি তুমি খুব ভালো করেই জানো যে আমি গ্যাং ব্যাং নিয়ে মিশনে নামি না, যে কোনো মিশনে আমি একাই যথেষ্ট। তবে বোকার এখান থেকে যাওয়ার আগে বার্নিকে জানায়, তোমরা যাকে ধরতে যাচ্ছ তাকে ধরার জন্য তোমাদের এই গ্রামবাসীদের হেল্প লাগবে, কারণ এই গ্যাংস্টারদের সাথে তোমরা নিজেরা কোনোভাবেই পেরে উঠবে না, কারণ তারা এই পুরো এলাকায় এক একটা জায়গায় ফাঁদ পেতে রেখেছে। আর এই ফাঁদগুলো কোথায় রাখা হয়েছে সেটা একমাত্র এই এলাকার মানুষজনই জানে। তবে টেনশনের কিছু নাই, কিছু দূর আগানোর পরেই তোমরা একটি গ্রাম দেখতে পাবে যেখানে এখনো কিছু সংখ্যক মানুষ জীবিত রয়েছে। তবে তারা এই কুলাঙ্গার ফালাইনের ওপরে মারাত্মক খেপা, ফলে তোমরা সহজেই সেই গ্রামবাসীদের হেল্প পেয়ে যাবে। এই সবকিছু বলে বোকার তাদের পুরো একটি রোড ম্যাপ দিয়ে সেখান থেকে চলে যায়। আর বোকারের দেখানো রোড ম্যাপ মেপে মেপে তারা সেই গ্রামে পৌঁছায় যেখানে কিছু সংখ্যক মানুষ এখনো জীবিত অবস্থায় তারা দেখতে পায়। আর তবে এই অ্যাসাসিনদের দেখে সেই গ্রামবাসী প্রথমে ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে এরা হয়তো সেই ভালাইনেরই লোকজন। তবে বার্নি তাদের বোঝাতে সক্ষম হয় যে তারা এসেছে ভালাইনকে খতম করতে, আর সেই গ্যাংস্টার ভালাইনকে খতম করার জন্য তাদের এই গ্রামবাসীর হেল্প লাগবে। তাই বার্নি এই গ্রামবাসীদের একটি প্ল্যান বুঝিয়ে দেয়। আর এদিকে আমরা মাইনিং এর ভেতরে দেখতে পাই ভালাইনের চালা হেক্টর তার লোকজনকে অর্ডার করে পাশের গ্রাম থেকে মহিলা ও বাচ্চাদেরকেও ধরে আনতে। হেক্টরের লোকজন যে ওই গ্রামের মধ্যে আসে, এখানে অ্যাসাসিন টিম আগে থেকেই লুকিয়ে বসেছিল। সিগন্যাল পাওয়া মাত্রই তারা বেরিয়ে আসে আর এক একজনের ওপরে আক্রমণ করে তাদের সরিয়ে দিতে থাকে। আর এইদিকে চার্চের মধ্যে আমরা লিগে দেখতে পাই পাদ্রির ছদ্মবেশে যেই গুন্ডাগুলো তার কাছে যায় সে তার হাত থেকে চাকু বের করে সবাইকে কেটে ফেলা শুরু করে। অন্যদিকে আমরা মাইনিং এর ভেতরে দেখতে পাই যে ভ্যালাইন তার চালা হেক্টরকে অর্ডার করে যতগুলো কেমিক্যাল ওঠানো হয়েছে সেগুলো দ্রুত এখান থেকে সরিয়ে নিতে আর পুরো পাহাড়টি বোমা দিয়ে ধ্বংস করে দিতে, কারণ সে ভালো করে বুঝে গেছে যে অ্যাসাসিন টিম ইতিমধ্যেই তার পেছনে পড়ে গেছে। তারা যে কোনো মূল্যে এই জায়গায় পৌঁছে যাবে। কিন্তু
ভালাইন এসব বলার আগেই অ্যাসাসিন টিম তাদের পাঠানোর সেই গ্যাংম্যানদের মেরে ইতিমধ্যে সেই পাহাড়ের মাইনিং এরিয়ার কাছে চলে এসেছে। তবে দূরে থেকে আগে বার্নি ও তার টিমের সবাই দূরবীন দিয়ে সেখানে সকল সিকিউরিটির গতিবিধি লক্ষ্য করতে থাকে। সেখানে কতজন গার্ড রয়েছে এবং কোন দিক দিয়ে অ্যাটাক করলে তাদের জন্য সহজ হবে এই সকল কিছুর একটা ম্যাপ বানাতে থাকে। এখানে তারা দেখতে পায় যে সেখানে প্রচুর পরিমাণ গার্ড রয়েছে, তাই ফ্রন্ট লাইন থেকে তারা কয়েকজন অ্যাসাসিন কোনোভাবেই এই সৈন্যর সাথে পেরে উঠবে না। ফলে বার্নি তার সেই প্লেন নিয়ে রওনা দেয় আর সরাসরি সেই প্লেন থেকে নিচে থাকা সকল সৈন্যদের উড়িয়ে দিতে থাকে। এরপর সে কোনো কিছু না দেখে সেই প্লেন সজোরে চালিয়ে দেয় পাহাড়ের মাইনিং এর দরজার মধ্যে। এরপর প্লেন থেকে তারা চারিদিকে ছড়িয়ে পড়ে আর সকল গার্ডদের একে একে শুট করে উড়িয়ে দিতে থাকে। কেউ বা চাকু দিয়ে তাদের কেটে শুইয়ে দিতে থাকে। তবে লড়াইয়ের এক পর্যায়ে হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে আর পুরো পাহাড়ের দরজা ভেঙে তারা সেখানেই নিরীহ মানুষদের সাথে পুরো অ্যাসাসিন গ্যাং মাইনিং এর মধ্যে আটকা পড়ে যায়। এবার বার্নি বুঝতে পারে যে তারা খুব খারাপ ভাবে ফেসে গেছে, কিন্তু বার্নি এখানে ভালাইনকে দেখতে পাচ্ছিল না, কারণ ভালাইন অনেক আগেই তার চালাপাল্লা নিয়ে এখান থেকে সরে পড়েছে। তারা অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। যখন তারা ভেবেই নেয় যে তারা হয়তো এই পাহাড়ের মধ্যে চিরতরে আটকা পড়েছে, ঠিক ওই সময়ে ডেজার গান দিয়ে পাহাড় কেটে ঢুকে পড়ে স্ট্রেঞ্জ, যাকে তোমরা মুভির শুরুতে নেপালের একটি গ্যাংয়ের আস্তানায় মুখ বাঁধা অবস্থায় দেখেছিলে। সেখানে আটকা পড়া সকল নিরীহ মানুষদের মুক্ত করার পরে অ্যাসাসিন টিমো সেই খনি থেকে বেরিয়ে আসে। এরপর স্ট্রেঞ্জ জানায়, বলেছিলাম না আমি তোমার এই ঋণ একদিন শোধ করে দেব, কি কথা রাখলাম তো। যাই হোক, এই বিপদ থেকে তাদের পুরো টিম সহ এতগুলো নিরীহ মানুষদের জীবন বাঁচানোর জন্য বার্নি স্ট্রেঞ্জকে ধন্যবাদ জানায়। এরপর গাড়ি ভর্তি অ্যামো আর মেশিন গান তুলে নিয়ে তারা ভালাইনের আস্তানার দিকে যাওয়া শুরু করে আর সেখানে পৌঁছে কোনো রকম সুযোগ না দিয়েই শুরু করে মোহ ফায়ারিং। সামনেই তারা যাকেই পাচ্ছে তাকেই মেশিন গান দিয়ে একদম ঝাঁঝরা করে দিতে থাকে। কেউ বা ডেজার গান দিয়ে সেখানে বুলেটের ঝড় তুলে দেয়। সেখানে তারা এমন ফায়ারিং শুরু করে যে কেউ তাদের এই ফায়ারিং এর সামনে দাঁড়াতেই পারছিল না। এভাবেই তারা এক একজনকে ছাতু করে দিয়ে সামনে এগোতে থাকে। ভাইরে ভাই, এখানে যেই লেভেলের ফায়ারিং আর অ্যাকশন সিন দেখানো হয়েছে সেটা এক্সপ্লেন করে বোঝানো কোনো ভাষাতেই সম্ভব না। তাই প্লিজ এই মুভির আসল ফিল নিতে হলে তোমাদের এই মুভি একবারের জন্য হলো দেখতে হবে। পুরো অ্যাসাসিন টিম সহ আরো 4-5 জন মিলে পুরো এই গ্যাংকে ছাতু করে দিয়ে তারপরে তারা ভেতরে ঢুকতে থাকে। ভেতরে ঢুকতেই লি এর সামনে পড়ে যায় ভালাইনের সেই চেলা হেক্টর, যে লি এর গলায় চাকু ধরে থ্রেড দিয়েছিল, সেই সাথে বিলির বুকে চাকু ঢুকিয়েছিল। আজকে লি আর কোনো সুযোগ না দিয়েই তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর সেই পুরান রাগ মিটানোর জন্য তাকে কঠিন খেলানো শুরু করে। সেখানে হেক্টর ও লি এর মধ্যে চলতে থাকে কঠিন লেভেলের ফাইট, কেউ যেন কারো থেকে একটুও কম না। তবে লড়াইয়ের এক পর্যায়ে হেক্টর প্রায় লিকে হেলিকপ্টারের ফ্যানের সাথে চেপে ধরতে যাবে। লি ঘুরে উঠে হেক্টরকে হেলিকপ্টারের ফ্যানের মধ্যে ফেলে দেয়। ফলে হেলিকপ্টারের ফ্যানের সাথে লেগে ভালাইনের এই চেলা হেক্টরের অধ্যায় এখানেই শেষ হয়। অন্যদিকে দেখা যায় বার্নি ও ভালাইনের মধ্যে চলছে কঠিন লড়াই। দুজন দুজনকে মেরে কাবু করে দিতে থাকে। তবে এখানে ভালাইন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে হাতে চাকু তুলে নেয় আর বার্নির দিকে আঘাত করতে থাকে। আত্মরক্ষার জন্য বার্নিও একটি শেকল তুলে নেয় আর সেটি ভালাইনের গলায় পেঁচিয়ে ধরে। এরপর সেই চেন দিয়ে ভালাইনকে টেনে নিয়ে আসে বার্নির কাছে আর তার হাতে থাকা চাকু ভালাইনের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। চাকু ঢুকিয়ে দিয়ে বার্নি বলতে থাকে, আমার টিমের সেই ছেলেটি তোর কি ক্ষতি করেছিল। এটা বলে সে ওই চাকু ভালাইনের বুকের আরো গভীরে ঢুকিয়ে দেয় আর এভাবেই গ্যাংস্টার ভালাইনের অধ্যায় শেষ করে দেয়। সবাইকে খতম করা হলে অ্যাসাসিন টিম সবাই বাইরে বেরিয়ে আসে আর সবাই মিলে আমেরিকায় ফিরে আসার জন্য হেলিকপ্টারে উঠতে থাকে। মুভির একদম শেষে দেখা যায় এই মিশন থেকে পাওয়া সকল অর্থগুলো অ্যাসাসিন টিম নিজেরা না রেখে সবটাই সেই জুনিয়র স্নাইপার বিলির পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছে আর তারা চিঠির মাধ্যমে বিলির পরিবারকে জানিয়ে দেয় যে বিলি আর কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না। মুভির একদম লাস্টের সিনে
আমরা আবারও এই অ্যাসাসিন টিমকে একটি প্লেনের মধ্যে দেখতে পাই, যারা এবার তারা যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যা করতে, যেটা তোমরা এই মুভি এক্সপেন্ডেবল পার্ট 3 তে দেখতে পারবে। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। এই মুভির আরো 2টা পার্ট রয়েছে, 3 এবং 4। যদি আজকের এক্সপ্লেন তোমাদের ভালো লাগে তবে বাকি 2টা সিকুয়েল পরপর নিয়ে আসার চেষ্টা করব। তো বলো কেমন হয়েছে আজকের এক্সপ্লেন। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই শীঘ্রই এরকম আরো এক অ্যাসাসিন মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।